কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। কুম্ভ নিয়ে আমরা দেখলাম সংসদে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশংসা করলেন, দরাজ সার্টিফিকেট দিলেন এবং কুম্ভকে দেশের জন্য যুগান্তকারী পদক্ষেপে বলতেও পিছপা হলেন না প্রধানমন্ত্রী। বিবেকানন্দের আধ্যাত্মবাদ, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এক সারিতে বসিয়ে দিলেন কুম্ভকে। ধর্মের জয়গানের পেছনে প্রধানমন্ত্রীর আসল উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন রাজনীতির কারবারিরা। मैं प्रयागराज महाकुंभ को भी ऐसे ही एक अहम पड़ाव के रूप में देखता हूं, जिसमें जागरूक होते हुए देश का प्रतिबिंब नजर आता है। ৪৫ দিনের মহাকুম্ভ শেষ হয়েছে গত মাসেই। সংসদে এবার সেই কুম্ভ নিয়ে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর। বললেন বেশ কিছু যুগান্তকারী ঘটনা দেশের উন্নয়নকে বহুদূর প্রসারিত করেছে। যেমন ভক্তিবাদ, বিশেষত শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চে স্বামী বিবেকানন্দের বক্তৃতা, ১৮৫৭ সিপাহী বিদ্রোহ এবং ভগৎ সিং এর শহীদের মৃত্যু, নেতাজির দিল্লি চলো ধ্বনি, মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রা। তেমনি কুম্ভ দেশের উন্নতির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। स्वामी विवेकानंद जी ने शिकागो में एक सदी पहले जो भाषण दिया, वो भारत की आध्यात्मिक चेतना का जयघोष था। उसने भारतीयों के आत्मसम्मान को जगा दिया था। हमारी आजादी के आंदोलन में भी अनेक ऐसे पड़ाव आए हैं। 1857 का स्वातंत्र संग्राम हो, वीर भगत सिंह की शहादत का समय हो, नेताजी सुभाष बाबू का दिल्ली चलो का जयघोष हो, गांधी जी का दांडी मार्च हो, ऐसे ही पड़ावों से प्रेरणा पाकर भारत ने आजादी हासिल की। मैं प्रयागराज महाकुंभ को भी ऐसे ही एक अहम पड़ाव के रूप में देखता हूं। বিজেপির হাত ধরে প্রচারের মহিমায় মহাকুম্ভ খবরের শিরোনামে উঠে আসে। কুম্ভকে বিশ্বের দরবারে ফোকাস পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করতে কোমর বেঁধে নেমে পড়ে আরএসএস, বিজেপি তথা হিন্দুত্ববাদীরা। মোদির গলাতেই উঠে এলো সেই সুর। সংসদে দেশের মানুষের একতার তত্ত্ব তুলে ধরে কুম্ভকে একতার অমৃত বলেও সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। महाकुंभ से अनेक अमृत निकले हैं। एकता का अमृत इसका बहुत पवित्र प्रसाद है। महाकुंभ ऐसा आयोजन रहा जिसमें देश के हर क्षेत्र से, हर एक कोने से आए लोग एक हो गए। लोग अहम त्याग कर वयम के भाव से, मैं नहीं हम की भावना से प्रयागराज में जुटे। হিন্দুত্বের তত্ত্বকে আরো মহিমান্বিত করতে প্রয়াগের গঙ্গা জল নিয়েও আবেগপূর্ণ মন্তব্যের ঝড় ওঠে সংসদে মোদির গলায়। এমনকি মরিশাসের মানুষও গঙ্গা জল নিতে হুড়োহুড়ি করেন বলেও দাবি প্রধানমন্ত্রীর। बीते हफ्ते मैं मॉरिशस में था। मैं त्रिवेणी से, प्रयागराज से महाकुंभ के समय का पावन जल लेकर गया था। जब उस पवित्र जल को मॉरिशस के गंगा तालाब में अर्पित किया गया, तो वहां जो श्रद्धा का, आस्था का, उत्सव का माहौल था, वो देखते ही बनता था। সংসদে এহেন প্রয়াগের কুম্ভের জন্য মোদির দরাজ সার্টিফিকেটের পর স্বাভাবিকভাবেই সে বিষয়ে প্রশ্ন তুলতে চান বিরোধীরা, কিন্তু লোকসভার অধ্যক্ষ সরাসরি সেই বিষয়টি নাকচ করে দেন। एक मिनट, नियम 372 के तहत आप विद्वान माननीय सदस्य विषय उठा रहे थे ना, इसलिए मैं बोल रहा हूं, आप नियम पढ़ लिया करें। हर विषय सदन नियमों से चलता है। 372 के अंदर ये नियम है कि माननीय मंत्री जी या प्रधानमंत्री स्वेच्छा से स्टेटमेंट देते हैं, और उसमें यह भी नियम है कि माननीय मंत्री जी और प्रधानमंत्री जी स्टेटमेंट के बाद कोई सवाल नहीं होता है।
ভক্তিবাদ তথা বিবেকানন্দের আধ্যাত্মবাদ, স্বাধীনতা আন্দোলন এবং কুম্ভ, ধর্মের সঙ্গে কি আসলে জিরাফের মিল, নাকি বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে ব্র্যান্ড বিজেপির বিজ্ঞাপন? কুম্ভ আসলে কি ধর্মের জয়গান, নাকি ধর্মের সঙ্গে রাজনীতি মেশানোর পদক্ষেপ? প্রধানমন্ত্রী সংসদে মন্তব্যের পরেই এমনই প্রশ্ন ফের উঠছে রাজনীতির অলিন্দে। কলকাতা টিভি। প্রধানমন্ত্রী বলছেন একতার উদযাপন, বিরোধীরা বলছে অন্য কথা। এবং সেই কথা শুনতেই আজকে আমাদের বাংলা বলছেন মঞ্চে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্রদের ডেকেছি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। শুনবো তাঁদের বক্তব্য। দর্শকদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেব তাদের। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এখনই দেখালাম আপনাদের যে এই যে লোকসভায় যখন বক্তব্য রাখছিলেন, সংসদে এই বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন রাখতে চেয়েছিলেন বিরোধীরা, তারা সেই সুযোগ পাননি। তাই বাংলা বলছের মঞ্চে আমরা প্রথমে বিরোধীদের সেই সুযোগ করে দেবো। আসবো পার্থ মুখোপাধ্যায়ের কাছে। এই যে কথা বলছেন যে স্বাধীনতা সংগ্রাম, ডান্ডি অভিযান, দিল্লি চলোর সঙ্গে একই আসনে বসে গিয়েছে মহাকুম্ভ, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? না, দেখছি একটাই যে সিপাহী বিদ্রোহ তো একবারই হয়েছিল, ডান্ডি অভিযানও একবারই হয়েছিল, তবে ভগৎ সিং এর একবারই ফাঁসি হয়েছিল, দিল্লি চলো একবারই ডাক হয়েছিল। এগুলো তো প্রত্যেক বছর বা বিভিন্ন সময় আসে না। কিন্তু মহাকুম্ভ তো এমন নয় যে এই প্রথমবার হলো এবং আজ জীবনে কোনোদিন হবে না। মহাকুম্ভ বিভিন্ন সময় হয়ে এসেছে এবং কুম্ভ আমাদের দেশে এটা একটা পরম্পরা এবং বিভিন্ন সময় নির্দিষ্ট দিনে এইসব জিনিসগুলো ঘটে। ফলে আলাদা করে উনি যেটা বললেন যে এটা এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে উনি এক আসনে বসালেন, আমার মনে হয় সেটা একটু মানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে উনি যেটা বললেন, আমি জানি না কেন বললেন, যে এই ঘটনাটা প্রমাণ করছে যে জাতি হিসেবে আমরা আগামী 1000 বছরের জন্য প্রস্তুত। মানে এত বড় দূরদর্শী মানুষ আমার মনে হয় না যে পৃথিবীতে মানে নস্ট্রাডামুস ছাড়া আর কেউ হতে পারবেন কিনা যে আগামী 1000 বছরের জন্য তিনি এমন একটা কথা বলে দিলেন। আমি আসবো আপনার সঙ্গে, আপনার কাছেই আপনার বক্তব্য শুনবো, সম্পূর্ণ শুনবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায়, বাংলা বলছেন আলোচনায় যোগ দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে এই আলোচনায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আসবো পার্থবাবু, আপনার বক্তব্যটা শেষ করুন। আসলে ঘটনাটা হচ্ছে যে তিনি হঠাৎ একটা বক্তব্য রাখলেন এমন একটা ব্যাপারের, মানে দেশের উন্নতিতে কুম্ভের অবদানটা কিভাবে বলে আপনি মনে করেন? দেশের উন্নতির সঙ্গে কুম্ভের অবদান এটা একটা অদ্ভুত ব্যাপার। কুম্ভ আমাদের একটা সংস্কৃতির অঙ্গ। হ্যাঁ, সেখানে কিছু ধর্ম নিয়ে যে অর্থনীতির যে ব্যাপারটা থাকে, আমরা যেটা রিলিজিয়ন বেসড ইকোনমি যেটা বলি, সেটা অবশ্যই একটা দিক আছে। কথাটা খেদে না, কথাটা হচ্ছে উনি কেন বললেন, এবং যখন বললেন উনি কিন্তু সেখানে যেসব সমস্যাগুলো হয়েছিল, যে মানুষগুলো পদপিষ্ট হয়ে মারা গেছেন, সেই সব কথা কিছু বললেন না। রেলের স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছে বললেন না। কেন বললেন না? যে পরবর্তীকালে যেটা জানা গেছে, যেটা সরকারি তরফ থেকে একটা বক্তব্য হচ্ছে, যে ভিড় নিয়ন্ত্রণ, শ্রদ্ধালুদের যে সুযোগ সুবিধা, দুর্যোগ ব্যবস্থাপনা, এই সমস্তগুলো হচ্ছে সামগ্রিকভাবে জনশৃঙ্খলার অংশ, যেটা রাজ্যের হাতে। তো সেইখানে রাজ্যের ফেলিওর হয়েছে, সেটা নিয়ে উনি ওই জন্য কোনো মন্তব্য করেন তা না। দাঁড়ান, এখানেই ব্যাপার। উনি ফেলিওর গুলো নিয়ে মন্তব্য করলেন না, তাহলে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে রাজ্যের ওই ব্যাপারগুলোকে এড়িয়ে উনি তাহলে বক্তব্যটা রাখলেন কেন? এবং সম্পূর্ণভাবে নিজের ক্রেডিটটা তিনি নিতে চাইলেন। একবারও উত্তরপ্রদেশের যে স্থানীয় যে প্রশাসন, সেখানকার মুখ্যমন্ত্রী, তাদেরকে তো বাহবা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি দেখি তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে একই সঙ্গে স্বাধীনতা সংগ্রাম, ডান্ডি অভিযান, দিল্লি চলো, স্বামী বিবেকানন্দ, 1857 সিপাহী বিদ্রোহ, এর সবের সঙ্গে এক আসনে বসিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহাকুম্ভকে। এগুলোর সঙ্গে কি মহাকুম্ভ তুলনীয়? এবং দেশের উন্নতিতে কুম্ভের অবদান নিয়েও বিরাট মানে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস? স্নেহাশিস চক্রবর্তী। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাধীনতা আন্দোলন, স্বদেশী আন্দোলন, ডান্ডি অভিযান বা নেতাজি দিল্লি চলো যে মাইলস্টোন, তার সাথে এবারের মহাকুম্ভকে যুক্ত করলেন। এটা একটা মুশকিল উনি যেটা করলেন,
যে আগামী দিনে যে সমস্ত ইতিহাসের ছাত্রছাত্রী বা গবেষকরা আসবে তারা যখন এটা নিয়ে গবেষণা করে যে লেখাটা তারা লিখবে তাদের গবেষণা পত্রে, যে তৎকালীন যে শাসক ছিল তিনি প্রচুর প্রচার করেছিলেন, বিজ্ঞাপন করে কোটি কোটি মানুষ ডেকে এনেছিলেন সেই মহাকুম্ভে, এবং কিন্তু সেখানে কোনো প্ল্যানিং ছিল না, কোনো সুব্যবস্থা ছিল না, ফলে চূড়ান্ত বিশৃঙ্খলা হয় এবং সেই বিশৃঙ্খলায় শয় শয় মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। অর্থাৎ ইতিহাসের মাইলস্টোনের মধ্যে একটা কলঙ্কজনক অধ্যায় এবং একটা অপদার্থ শাসক হিসেবে নরেন্দ্র মোদী তার নামকে যুক্ত করে দিলেন। তিনি একবারও বলছেন না যে এই মহাকুম্ভ করতে গিয়ে তিনি যেভাবে বিজ্ঞাপন করে মানুষ এনেছিলেন, তাদের কাছে আজকে অনেক প্রযুক্তিতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, তাদের কাছে কি কোনো খবর ছিল না যে কত মানুষ আসবে? তাহলে কত মানুষ আসবে যদি খবর থেকে থাকে, তাহলে সেই মানুষগুলোকে পুণ্য স্নান করে আবার সুন্দরভাবে বার করে দেওয়ার কোনো প্ল্যানিং কেন ছিল না? এটা অপদার্থতাই প্রকাশ করে, এবং সেই অপদার্থতা ঢাকতে নরেন্দ্র মোদী কিন্তু এইসব কথা বলছেন। এবং আমরাও তো গঙ্গাসাগর মেলা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আমরা করে থাকি, এবং সেখানে কত সুষ্ঠুভাবে সেই মেলা আমরা সাঙ্গ করেছি, এবং বহু পুণ্যার্থী, লাখো লাখো মানুষ এসছে এবং তারা পুণ্য স্নান করে আবার নিজেদের গন্তব্যে ফিরে গেছে। কারণ একটাই ছিল, প্রপার প্ল্যানিং ছিল, এবং সেখানে যেভাবে দায়িত্ব দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীদের, এবং যে 12 জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন তারা সারা রাত জেগে প্রতিটা সমস্যাকে তারা দেখেছে এবং সমাধানের চেষ্টা করেছে। এখানে সেই ব্যবস্থাটা ছিল না, শুধু ছিল রাজনীতি, এবং মহাকুম্ভের সাথে তারা রাজনীতিকে যুক্ত করে এটা থেকে একটা ফায়দা তোলার চেষ্টা করেছে বলে এতগুলো মানুষ মারা গেছে। এটা স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত করা যায় না। আসবো রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। এত মানুষের মৃত্যু হলো, নয়াদিল্লিতে হলো, শুরুটাই হয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনাকে দিয়ে, তারপরে মৌনী অমাবস্যা, তারপরে নয়াদিল্লির স্টেশনে মৃত্যুর ঘটনা, তারপরে দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। একজনের কথাও বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই দীর্ঘ ভাষণে। হ্যাঁ, দেখুন অঙ্কুরদা, আমি প্রথমে স্মরণ করবো আমাদের এই পশ্চিমবাংলার স্রষ্টা, যিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিন্দু শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তারপরে আমি প্রসঙ্গে আসবো। প্রসঙ্গটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে অনেকগুলো প্রসঙ্গ আসলো। সেটা হচ্ছে মহাকুম্ভ আসলো, মহাকুম্ভ নিয়ে যে ডিপ্লোমেসি হয়েছে সেটা আসলো। নরেন্দ্র মোদীকে আমি এই কারণের জন্য ধন্যবাদ জানাবো, তার কারণ হচ্ছে উনি মহাকুম্ভটাকে যেভাবে একটা একতার মহাকুম্ভ বলেছেন, এবং আমাদের যাদেরকে আমরা আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বসবে মহাকুম্ভটা, আমি বলছি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র নাম উল্লেখ করেছেন। নাম করলেন না কেন? এবার সেটা তো রাহুল গান্ধীর নাম উচ্চারণ করা উচিত ছিল বলে। যাই হোক, আমি উত্তর দিচ্ছি। রাহুল গান্ধীর নাম উচ্চারণ করানো হয়নি বলে পাত্রদার খারাপ লাগছে, ঠিক আছে, খারাপ লাগতেই পারে। বিষয়টা হচ্ছে, আমি বলছি বিষয়টা হচ্ছে যে রাজ্যে আপনি বসে রয়েছেন সেই রাজ্যের স্রষ্টার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি অবশ্যই হচ্ছে আমাদের জন্য আইকন হওয়া উচিত, আপনাদের জন্য না, আমাদের জন্য, কংগ্রেসের জন্য। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে আজকে এই যে 66 crore 66 কোটি লোক সেখানে কিন্তু গিয়ে আপনার স্নান করেছে, পুণ্য স্নান করেছে। আপনি বলুন যে এই 66 কোটি লোক যখন পুণ্য স্নান করছেন, তার মানে কোন ব্রাহ্মণ কোন ক্ষত্রিয় সেখানে কিন্তু দেখা হচ্ছে না। কেউ কিন্তু দেখেনি কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, কে পশ্চিমবঙ্গের, আমি উত্তরটা দিচ্ছি তো, কে মহারাষ্ট্রের। এই যে ভেদাভেদের যে যুগ, অর্থাৎ প্রাদেশিকতা, কোথাও হচ্ছে ভাষাগত আপনার বৈষম্য, আপনার হচ্ছে জাতিগত বৈষম্য, এই জায়গায় দাঁড়িয়ে, এবং সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এখন অবধি পেলাম না মানুষের মৃত্যু নিয়ে কেন কিছু বললেন না, আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন। না, মানুষের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, একাধিকবার করেছিলেন উনি, এবং আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করেছেন। সংসদের ভাষণে থাকার প্রয়োজন নেই। আমি বলছি, আমি সব তো বলে দিচ্ছি, কখন বলবেন কখন বলবেন না সেটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে দ্য ইস্যু হ্যাজ বিন অ্যাড্রেসড। এবার কথাটা হচ্ছে যে প্রসঙ্গে আপনার এতগুলো তো যারা মৃত্যু দেখেছে, যারা হচ্ছে আপনার ওখানে শকুনের মতো বসেছিল যে কখন লাশ আসবে, এবং যারা বারবার করে, এক সেকেন্ড প্লিজ দাদা আমাকে এটা বলতে দিন, তারপর আপনি বলবেন। বিষয়টা হচ্ছে যারা মৃত্যু কুম্ভ দেখেছে, যারা মনে করে যে এই কুম্ভে কুম্ভে গিয়ে কি লাভ, কুম্ভ দিয়ে কি আর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, তো তাদের উপরে একটা চরম আঘাত নেমে এসেছে। এই কাদের আঘাত?
ভারতীয় জনতা পার্টির নয়, আরএসএস এর নয়, বা আমাদের নয়, এটা হচ্ছে আমি অনেকটা সময় 66 করোড় লোক। 66 জ্যোতি চট্টোপাধ্যায়কে দিয়েছিলাম যে দুটি তথ্য উনি রাখলেন, 66 কোটি ওখানে কিভাবে পৌঁছবে তার হিসেব উত্তরপ্রদেশের পরিবহন মন্ত্রক যে দপ্তর যা দিয়েছিল তা দিয়ে হিসাব মেলেনি, রেল মন্ত্রক, কেন্দ্রীয় রেল মন্ত্রক যে হিসেব দিয়েছিল সেই হিসেব দিয়ে 66 কোটির হিসেবটা মেলেনি। আমি আসবো সুমন ভট্টাচার্যের কাছে, রাজনৈতিক বিশ্লেষক। এই জায়গা থেকে যেটা জানতে চাইবো যে একটা উদযাপন, একতার উদযাপনের কথা বলা হচ্ছে, কিন্তু সহিষ্ণুতার জায়গাটা আমরা দেখছি না। আমরা একই সঙ্গে অন্য কোন ধর্মের এই ধরনের কোন উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে পার্টিসিপেশন সেটা থাকে কিনা আমরা জানি না। উনি যেরকম ভাবে ওখানে গিয়ে ডুব দিয়ে এলেন, তাহলে আজকে এই কথাগুলো বলছেন এবং তার মধ্যে মানুষের মৃত্যুর বক্তব্যটাও পুরোপুরি বাদ থেকে গেল তার ভাষণে। ঠিক কি কারণটা কি, আসল উদ্দেশ্যটা কি? আমাকে 2 মিনিট বলতে দিচ্ছি। আমরা যখন ছোটবেলায় সাংবাদিকতা করতাম, আমাদের একজন সতীর্থ সাংবাদিক ছিলেন, তিনি মশা জন্মবৃদ্ধি, গন্ডারের বাচ্চা ইত্যাদি নিয়ে স্টোরি করতেন। জ্যোতিরা জানেন না, তখন আমাদেরই আরেক সতীর্থ সাংবাদিক, যিনি এখন স্বস্তিকায় নিয়মিত লেখেন, তিনি একদিন এসে বললেন যে ওর স্টোরিগুলো রোজ ছাপা হয় কারণ গন্ডার বা মশা এসে রিজয়েন্ডার দিতে পারবে না, বলতে পারবে না যে এই স্টোরিটা ভুল। দেখুন, বিবেকানন্দ, ভগৎ সিং, গান্ধীজি, সুভাষ বসু কেউ তো এসে নরেন্দ্র মোদীকে বলতে পারবে না বাবা আমার সঙ্গে যোগী আদিত্যনাথের তুলনা করিস না। উনি মৃত ব্যক্তিদের বেছে নিয়েছেন এবং সিপাহী বিদ্রোহের ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডেরা কেউ বলতে পারবে না বাবা আমার সঙ্গে তুলনা করিস না। এবার উনি একতাটা ঠিক বলেছেন। কেন ঠিক বলেছেন? এটাতে আমি জ্যোতির সঙ্গে একমত। এই যে সব শিল্পপতিরা গিয়ে কুম্ভে স্নান করলো, তারা তো তখন জানতো না যে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক এসে তাদের ব্যবসার কতটা লাটে উঠিয়ে দেবে। উনি আগে থেকেই এদেরকে সবাইকে স্নান করিয়ে দিয়েছেন, ভাই আমি দেশের যা সর্বনাশ অর্থনীতির করব, এলন মাস্ককে স্টারলিং ছেড়ে দেবো, টেসলার গাড়ি ঢুকিয়ে দেবো, তোরা আগে স্নান করে সবাই একসঙ্গে গাধা হয়ে যায়। এই যে একসঙ্গে গাধা হওয়ার পর্বটা উনি দেখিয়েছেন। এবার 66 কোটিতে একটা জিনিস আপনি অবাক করে দেখুন, এই যে ফ্রেমে আপনি 5 জনকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জ্যোতি ছাড়া আমরা 4 জন কেউ স্নান করতে গেছি। তো ভারতবর্ষে যদি 66 কোটি লোক স্নান করে তাহলে প্রতি 2 জন ভারতীয় একজন স্নান করেছে। স্ট্যাটিস্টিক্সের মানে মা বাবাও মানে যোগী আদিত্যনাথ রাখেন না নিশ্চয়ই। আরে আমাদের মাটি আইএসএ প্রথম প্রতিষ্ঠা হয় এখানে, তো সেখানে আপনি এই ভুলভাল স্ট্যাটিস্টিক্স, আরে আমরা সেখানে হয়তো 10 জনের ভিতর 10 জনই গেছে স্যাম্পল সার্ভেতে। স্যাম্পল আপনি একটা কাজ করুন, আপনি যদি কলকাতা টিভি থেকে বেরিয়ে আপনি কলকাতা শহরে 50% লোক স্যাম্পল সার্ভে বলে একটা কনসেপ্ট, আরে মিনিমাম কনসেপ্ট আছে। আমি আবার বলছি এবার আপনাদের ভালো কথা বলি। দেখুন, নরেন্দ্র মোদীর কাছে তো আজকে অন্য কিছু নেই। উনি তুলসী গবাড এলেও তাকে কুম্ভের জল দিচ্ছেন, মরিশাসে গেলেও কুম্ভের জল দিচ্ছেন। উনি তো এটা বলতে পারছেন না দেখো আমি প্রচুর চাকরি দিয়েছি তুমি সেইটার কথা শোনো, বা আমি তেলের দাম কমিয়ে দিয়েছি তুমি সেইটার কথা শোনো। দেখুন, দেশটাকে উনি ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের সামনে আত্মসমর্পণ করে দিয়েছে। আমরা বললাম একতা, সমস্ত শিল্পপতিরা একসাথে ডুব মেরে বলেছে আমরা এলন মাস্ককে মেনে নেব, ফলে একতা প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু ওনার বাকিগুলো নিয়ে আবার আমি বললাম, বিবেকানন্দ, ভগৎ সিং, গান্ধীজি, সুভাষ বসু, এরা যদি ওটাও যদি এআইতে দেখা যায়, এআইতে এদেরকে ইন্টারভিউ নিলে বা গ্রোককে জিজ্ঞেস করা যেতে পারে। এলন মাস্ককে গ্রোককে জিজ্ঞাসা করছে, ওখানে বলছে যে সবথেকে বেশি করাপ্ট পলিটিশিয়ান তৃণমূল কংগ্রেস। আরে সেটা আমি তো করাপ্ট আসছি না, আমি বলছি গ্রোক যদি বলে যে বিবেকানন্দ আর ভগৎ সিং এর সঙ্গে যোগী আদিত্যনাথ তুলনীয়, তাহলে তৃণমূল কংগ্রেস খুব লাফালাফি। মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে কথা বারংবার বলছেন সর্বধর্ম সমন্বয়ের কথা, সেই সর্বধর্মের সমন্বয়ের জায়গা থেকে মানে আপনাদের দল বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ই কিন্তু এই সর্বধর্মের কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের দল যে যে রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে তারা হিন্দু ধর্মের ধ্বজা ওড়াচ্ছেন, সেটা ওড়াতে পারে, কিন্তু সরকারি অর্থানুকূল্যে যখন এই ধরনের কাজ হচ্ছে, একটা সরকারি আধিকারিক কি কথা বলতে পারে নাকি যে মসজিদে ত্রিপল টাঙানো হবে, অন্য ধর্মের লোকেরা ত্রিপল খাটাবে? আমি আপনাকে বলি, ফার্স্ট অফ অল হচ্ছে আমার মানে হান্টিংটনের একটা বই পড়েছিলাম, দ্য ক্লাস অফ দ্য সিভিলাইজেশন। ওখানে উনি বলছেন যে একটা রাষ্ট্রের পরিচয়টা কি? রাষ্ট্রের পরিচয় হচ্ছে তার ধর্ম এবং সংস্কৃতি।
এই দুটোকে বাদ দিলে আপনার রাষ্ট্রের কোনো পরিচয় নেই। আমি এই প্রসঙ্গে আসছি, বিষয়টা হচ্ছে যারা হচ্ছে আমাদের ধরুন আমাদের বাংলা, আমি অনেক কিছু মনে করতে পারি, আমার সংবিধান সে কথা বলে কি? আমি বলে দিচ্ছি আপনাকে, সংবিধান অবভিয়াসলি সব কথা বলে, সংবিধান আপনাকে আপনার রিলিজিয়াস প্র্যাকটিসের পরে একদম পুরোপুরি স্বাধীনতা দিয়েছে। বিষয়টা হচ্ছে সংবিধান এটা বলে না যেটা হচ্ছে সরস্বতী পুজো পালন করতে গেলে হাইকোর্টে যেতে হবে। সংবিধান এটা বলে না যে দুর্গাপুজোর মানে মহরমের জন্য এটা বলে কি কথাটা বলে ইউপির এসপি কে বলে যে মসজিদে ত্রিপল টাঙ্গিয়ে রাখতে হবে, যারা অসুবিধা হবে তারা ত্রিপলের হিজাব পরে বাইরে বেরোবে। একজন সরকারি আধিকারিকের কথা বলতে পারে তাকে যেমন কোনো অ্যাকশন হলো কি? তাকে যেমন ভাবে শোকজ করা হয়েছে, আমি বলছি তাকে যেমন ভাবে শোকজ করা হয়েছে, এখানে স্টেট স্পন্সার্ড একটা আপনার হাইকোর্টে যেতে হচ্ছে দুর্গাপুজো পালন করার জন্য। আমি রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে উত্তর চাইবো যে অভিযোগ করছেন বিজেপি মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী। না বিজেপি যে অভিযোগগুলো করে এগুলো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ বাংলার মানুষ জানে যে বাংলার যে দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো, কালী পুজো, বাড়ি বাড়িতে লক্ষ্মী পুজো বাংলার মানুষ সেটা পালন করে, এবং আজকে দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এত বড় দুর্গাপুজো এই বাংলায় অনুষ্ঠিত হয়, কোথাও বাধা নেই। এগুলো বিজেপির মিথ্যে অভিযোগ। আমি যে কথা বলতে চাইছি সেটা হলো যে উনি যেভাবে বিবেকানন্দের সাথে বা নেতাজির সাথে তুলনা করলেন, সেই বিবেকানন্দ কি বলে গেছেন ধর্ম সম্পর্কে, ভারতবর্ষে হিন্দু ধর্মের উদারতার কথা বলেছিলেন যে আমি সেই ধর্মের মানুষ যে ধর্ম অন্য ধর্মকে শুধু স্বীকার করে না, সত্য বলে বিশ্বাস করে। নেতাজি কি করেছিলেন? নেতাজি যখন আজাদির বাহিনী করে দিল্লি চলো ডাক দিয়েছিলেন, তখন নেতাজিকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি দিল্লি চলো ডাক দিলেন, আপনার সৈন্যবাহিনীর স্লোগান কি হবে? কাল বিলম্ব করেননি সুভাষচন্দ্র, বলেছিলেন আমার সৈন্যবাহিনীর স্লোগান হবে ইত্তেফাক ইতফাক কুরবানি। সাংবাদিকরা তাকে আবার জিজ্ঞেস করলো যে আপনি হিন্দু পরিবারের সন্তান, উপনিষদ আপনি গুলে খেয়েছেন, গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ, কিন্তু আপনি কোন হিন্দু ধর্ম সাহিত্য থেকে নয় কোরআন থেকে উদ্ধৃতি দিলেন কেন? সেদিন নেতাজি তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলেছিলেন যে আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, ওরা ভারতবর্ষে সংখ্যায় কম, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু যদি আমিত্ব ফলাই তাহলে হাবিবুর রহমানরা একাকিত্ব বোধ করবে, এর থেকে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে। আমাদের কাজ হলো ওদের বুকে টেনে নিয়ে কাজ করা। সেই নেতাজি বিবেকানন্দের সাথে নরেন্দ্র মোদী আজ জ্যোতিরাদিত্যনাথের তুলনা। এরা শুধুমাত্র ধর্মীয় বিভাজন করতে চায়, এরা কোনো ডেভেলপমেন্ট দেয়নি ভারতবর্ষের মানুষের। তারা এর শুধু ধর্মের তাস খেলার জন্যই আজকে এই ধরনের অঘটন ঘটতে থাকে। আমি আসবো এই আলোচনায় সবারই আলোকপাত করার জায়গা রয়েছে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেভাবে আক্রমণ করলেন বিজেপিকে, আমি তারই উত্তর শুনতে চাইবো বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছ থেকে। শুনে অঙ্কুরদা, আমি বলছি ধরুন এই বাংলাতে একজন বিধায়ক যখন বলে যে আমরা 70 ওরা 30, হিন্দুরা 30, তাদেরকে আমরা ভাগীরথীর জলে কেটে ফেলে দেবো, তার অর্থাৎ যখন একটা পপুলেশন সাইজেবল পপুলেশন পৌঁছে যাচ্ছে তারা বলছে আপনার হচ্ছে হিন্দুদেরকে কেটে ফেলে দেবো। এই দৃশ্য আমরা দেখেছিলাম 47 সালে, অর্থাৎ আমরা একটা মেজরিটি, আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই। এই যে ব্যাপার, অর্থাৎ আমি যখন একটা সাইজেবল পপুলেশনে পৌঁছে যাচ্ছি তখন বিভিন্ন দাবি উঠছে কি দাওয়াতি ইসলাম, দাবি উঠছে কি আমাদেরকে ওবিসি এ রিজার্ভেশন দিতে হবে, যেটাকে প্যাট্রোনাইজ করছে তৃণমূল কংগ্রেস সরকার। ওবিসিদেরকে বঞ্চিত করে আপনার ওবিসি এ দেওয়া দিয়ে আপনার তোষণের রাজনীতির স্বার্থে ওবিসিদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই যে বিভিন্ন পকেটসে প্রত্যেকটা হিন্দুদের ধর্ম পরে যে আঘাত আসছে, কার্তিক পুজো থেকে শুরু করে সেটাকে কাউন্টার করার জন্য বিজেপি বলবে যে ইতিহাসটা নিয়ে বিতর্ক রয়েছে সেই ছাওয়া ছবিটা দেখো এবং দেখে এই কাজগুলো করো। না, এটা আমি বলছি না, আমি বলছি এটাকে কাউন্টার করার জায়গাগুলো আমি কাউন্টার নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষা, মানে ছাওয়ার ইতিহাসটা নিয়ে বিতর্ক রয়েছে, ফিল্মটা যে ইতিহাসটা দেখানো হয়েছে সেটাকে দিয়ে আমি বলছি যে বিভিন্ন পকেটসে, অঙ্কুরদা, বিভিন্ন পকেটসে আজকের ডেটে দাঁড়িয়ে বাঙালি হিন্দুর উৎসবগুলোর উপরে আক্রমণের শিকার হতে হচ্ছে। ধুলাগড়ে যেভাবে দাঙ্গা হলো, আপনার নাগপুরে যে ঘটনা ঘটেছে বজরং দল আর ভিএইচপির কর্মী সমর্থকরা তারা আক্রমণ করেছে, সেটাও আমরা দেখেছি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে গোয়েন্দা তথ্যই ছিল না, গোয়েন্দা ব্যর্থতা নাকি? তাহলে কোনটা? মুখ্যমন্ত্রী বলছে পরিকল্পিত ষড়যন্ত্র, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে গোয়েন্দা ব্যর্থতা ছিল? এটা র্যাডিকাল মৌলবাদী, আমি বলছি র্যাডিকাল মৌলবাদী
যে কোনো রাষ্ট্রের জন্য থ্রেট, এটা আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছে। সুতরাং আজকে বিজেপির মুখে আবার সুমন, আপনি এই বিষয়ে আলোকপাত করবেন বলছিলেন, যে কারণের জন্য আমাদের দেশ ভাগ হলো, সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছে আমাদের রাজ্যটা। শুনি বাকিদের মন্তব্য। বিভিন্ন পাকিস্তানের তৈরি হচ্ছে, মুর্শিদাবাদ আজকে পাকিস্তান তৈরি হচ্ছে না? না হলে আজকে কি করে বলতে পারে যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো? তার কি শাস্তি হয়েছে? তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে? সে ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়েছে? দেশদ্রোহীদের জন্য দেখুন, দেশদ্রোহীদের কথা বলবো না, আপনি এর সঙ্গে এটাই জাস্টিফাই করতে পারেন না। আমি আপনাকে বলার সুযোগ দিলাম। আমি একটু বলি, হুমায়ুন কবিরের বক্তব্য অত্যন্ত নিন্দার। আমি বিশ্বাস করি আমার অবস্থান থেকে যখন তুমি বলছিলে তাকে গ্রেফতার করা উচিত, কিন্তু বিজেপির তো সেন্স অফ হিস্ট্রি থাকে না। এই চলে গেলেন যে দেশভাগের সময় অমুক হয়েছে, ভুলে যাচ্ছেন যে দেশভাগের সময় যে হক শ্যামা মন্ত্রিসভা চলছিল, দেশভাগের সময় না, ওটা 46 অব্দি চলছিল ভাই, যখন 40 গিয়ে ভেঙে যায়, ওটা চলছিল তো 41 গিয়ে ভেঙে যায়, ওটা মুসলিম না, ওটা আপনি আবার সে গুলি দিলেন, ওটা মুসলিম লীগের সাথে ওনাদের বিচার অনুযায়ী বাঙালি হিন্দু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অ্যাবসলিউটলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুসলিম লীগের সাথে জোট করে সরকার করে আজকে যে মাটিতে বসে আছেন ওনার জন্য। এই যে কাশ্মীরে যাদের সফট মিলিটেন্ট সেই মেহবুবা মুফতির সঙ্গে কে জোট করেছিল? বিজেপি। আচ্ছা, এবার দেখুন, আপনি যে প্রসঙ্গটা বলছেন বা যেটা এখনো অব্দি ভারতবর্ষের কনস্টিটিউশনে আছে, এই যে বিবেকানন্দ, ভগৎ সিং, গান্ধীজি, সুভাষ বোস এবং 1857 সিপাহী বিদ্রোহ, এখানে কোনো সাম্প্রদায়িক মেরুকরণ ছিল না। হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। ওনারা জানেন না সেটা। ভগৎ সিং বা রামপ্রসাদ বিসমিল ম্যাক্সিমাম গান লিখেছেন উর্দুতে। ঠিক আছে, এটা জানেন না। আবার আমি বলি, আবার দেখুন, আমি আবারও বলছি, বলবেন বিজেপির সমস্যা হচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন এই আলোচনায় সৈকত গিরি, সিপিআই এর মুখপাত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত। সুমন, বিজেপির সমস্যা হচ্ছে যে ছাওয়াকেই যদি ওরা ইতিহাস বলে মনে করে, সমস্যা হচ্ছে দেখুন, যদুনাথ সরকার, যাকে এতদিন অবধি কিন্তু সবাই বলেছে হিন্দুত্ববাদী ঐতিহাসিক, রমেশচন্দ্র মজুমদার, দেশভাগটা কি করে হলো আপনি বলুন না, সেটা কেন বলছেন না? আচ্ছা, দেশভাগ ধর্মের ভিত্তিতে হলো তো? ধর্মের ভিত্তিতে যখন হয়েছে, তা ধর্মের সেই বক্তব্য মনে আছে যে আমি তো গীতাদি দত্ত, কিন্তু ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্র হয়নি। ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র ছিল। সেইখানে সেই রাষ্ট্রটাকে এখনো অব্দি হিন্দুত্ববাদী প্রমাণ করার কোন অধিকার ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানুষ আপনাদের দেয়নি। বিজেপি জ্যোতি একটা খুব সুন্দর কথা বলেছে, একটা দেশের পরিচয় তার ধর্ম, তার সংস্কৃতি। আমাদের ধর্ম কি? হিন্দু ভারতবাসী, মুসলমান ভারতবাসী, খ্রিস্টান ভারতবাসী আমার ভাই, যে বিবেকানন্দের কথা ওনারা বলেন। আচ্ছা, মোগলদের তো ওনারা ভারতবাসী বলে কোনোদিন স্বীকৃতি দেন? হ্যাঁ, ট্রেটার, ইনভেডার, আক্রমণকারী। সিপাহী বিদ্রোহকে তারা ডিফাইনিং মোমেন্ট বলছেন। সিপাহী বিদ্রোহের প্রথম সর্বাধিনায়ক কে ছিলেন? বাহাদুর শাহ জাফর, শেষ মোগল সম্রাট। আসলে সমস্যাটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের সঙ্গে বিজেপির ভারতবর্ষের তফাৎ। আমরা যেটা বলি, এসো হে আর্য, এসো অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এইটা হচ্ছে ভারত। আমরা একটু প্রয়াগ তীরের কথা আসছিলাম, আমি আসবো। আওরঙ্গজেব ইতিহাসের নয়, আওরঙ্গজেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। কেন? কোন নির্বাচনের দিকে? আমি আসবো সৈকত গিরির কাছে, সিপিআই এর মুখপাত্র। আমরা যে বিষয় নিয়ে চর্চা চলছে এতক্ষণ ধরে সৈকত, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুম্ভের প্রশংসা করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনার সঙ্গে এক আসনে বসিয়ে ফেলেছেন, এবং অন্য কোনো ধর্মের কোনো উৎসবে সরকারি অর্থানুকূল্য থাকে কিনা সেই নিয়ে চর্চা চলছে, সেগুলো একবারই পাওয়া যায় না। এই মহারাষ্ট্রের নাগপুরে যে ঘটনা ঘটছে, সেই প্রত্যেকটা বিষয় আমাদের চর্চায় এসেছে। কিভাবে দেখছেন, মানে
মানুষের মৃত্যু আজকে তুচ্ছ ঘটনা, সে কথা বলতে গেলেও সংসদে বিরোধী থামিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও বিজেপির বক্তব্য যেটা হচ্ছে কুম্ভটা একতার উদযাপনই হয়েছে, কিভাবে দেখবেন? না, ফ্যাসিস্ট সরকারের এটা বরাবরের চরিত্র, ইতিহাসকে বিকৃত করা, আপনার বিজ্ঞানসম্মত যে রাজনীতির পরিবেশ, চর্চার পরিবেশ, সেইগুলোকে অস্বীকার করে একটা এজেন্ডা সিস্টেমের মধ্যে ইতিহাসকে নতুনভাবে হাজির করাবার চেষ্টা। এটা শুধুমাত্র এখানে মোদি করছেন এমনটা নয়, গোটা পৃথিবীর ইতিহাসে হিটলার, মুসোলিনিরা বারে বারে এই চেষ্টা করেছেন, মিথ্যাকে বারবার রিপিটেডলি বলেন। আমি ভাই প্রথম বলছি, বলেনি তারপর এক সেকেন্ড ভাই বলেনি তারপর তুমি বলো। দেখুন, আজকে সাবজেক্টে আপনি আমাকে যে প্রশ্ন করলেন, ছাওয়া সিনেমার যদি আপনি দেখেন, তার যে নায়ক তিনি নিজে একজন মুসলিম মহিলাকে বিয়ে করেছেন, তিনি 500 কোটি টাকার ব্যবসা করেছেন। এখন যে রাজনৈতিক দল কঙ্গনা রানাওয়াতকে এমপি করে পাঠায়, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি ঢোকবার পর প্রথমে শুনছিলাম, জ্যোতি বলবার সময় বলছিল যে দেশভাগের ক্রেডিট কার্ড বা দেশভাগের যন্ত্রণা কি। দেশভাগের যন্ত্রণা বিজেপি কি বুঝবে? তখন তো বিজেপি ছিল না, তখন ছিল কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এবং হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার একজন সদস্য ছিলেন আইনসভায়। 58-21 ভোটাভুটিতে ওই 58 জন যারা দেশভাগের পক্ষে ভোট দিয়েছিলেন, 53 ছাড়া বাকি সবাই কংগ্রেস করতেন অথবা লেফট করতেন। একদম আনইন্টারপ্টেড বলতে দিন। 58 জনের মধ্যে 57 জন, যদি প্লিজ, 58 জনের মধ্যে 57 জন মানুষের ভোটে নির্বাচিত হয়ে আইনসভায় গেছিলেন। শ্যামাপ্রসাদ বাবু কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভোটে নির্বাচিত সদস্য ছিলেন, মানুষের ভোটে নয়। এক। দ্বিতীয়ত হচ্ছে 58 জনের মধ্যে 3 জন কমিউনিস্ট পার্টির আইনসভা সদস্য ছিলেন, তারা সেদিন এই 58 জনের পক্ষে একই রায় দিয়েছিলেন। এখন মুশকিল হচ্ছে, হিন্দু মহাসভায় যদি শ্যামাপ্রসাদ মুখার্জির ওই একটা রেফারেন্স ভোটকে যদি তার ক্রেডিট বিজেপি নেয়, তাহলে হিন্দু মহাসভার সদস্য ছিলেন নাথুরাম গডসে, তিনি গান্ধীকে হত্যা করেন, তার ক্রেডিট কেন নেবে না বিজেপি? আসলে নেবে না। তার কারণ কি, হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জিকেও তার পরবর্তীকালে জামা পাল্টে এরকম ভাবে আলোচনা, আমি একটু শেষ করে বারবার জামা পাল্টে তারা জনসংঘ হয়েছে, তারপর আরএসএস হয়েছে, তারপর বিজেপি হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প হয়েছে। কুম্ভকে হাতিয়ার করে আপনি কুম্ভ মেলা তো মুশকিল, সারা শোটা কিন্তু বলতেই পারবে না। অন্য জায়গাতেও তোমার সঙ্গে আমার দেখা হবে, আজকে অসভ্যতম গুলো করলে অন্য জায়গাতে তার রিটার্ন হবে। কুম্ভ মেলা এটাই ফ্যাসিস্ট, তো কথা বলতে না দেওয়ার জায়গা, বাক স্বাধীনতা হরণ করা। কুম্ভ মেলার ক্রেডিট একটা দেশের প্রধানমন্ত্রী নিতে পারে না। কুম্ভ মেলার ক্রেডিট দেশের বিশ্বাসী, যারা কুম্ভতে বিশ্বাস করে তাদের ক্রেডিট। এর আগে কুম্ভ মেলা হয়নি কোনোদিন, মোদী নতুন করে করছে নাকি? আসলে যোগী মোদীরা চাইছে কুম্ভের বাজনার আওয়াজে গোটা দেশে বেকারত্বের যে জ্বালা, চাল ডাল আলু পেঁয়াজের দাম বাড়ার যন্ত্রণা, পেট্রোল ডিজেলের দাম বাড়ার যন্ত্রণা, এইগুলোকে ধামাচাপা দিতে আগে বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে। বিজ্ঞাপনী বিরতির পর সকলের কাছ থেকে আমরা সকলের উত্তরও শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কুম্ভের প্রশংসা। হিন্দু ধর্মে এক অনুষ্ঠানকে যুগান্তকারী বলে অঢেল প্রশংসা করলেন তিনি। ধর্মনিরপেক্ষ দেশে এক বিশেষ ধর্মের কথাই বললেন প্রধানমন্ত্রী, অথচ উল্টো ছবিও তো আছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, ধর্মের প্রসঙ্গ টানলেও এক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রধান প্রতিপাদ্য কি ধর্মই, নাকি ভোট ব্যাংকই আসল লক্ষ্য? ধর্মনিরপেক্ষ দেশের এক রাজ্য সরকার পোষিত অর্থে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকেই সংসদে খোলা গলায় সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী। হিন্দু ধর্মের এক বিশেষ মেলাকে দেশের জন্য যুগান্তকারীও বললেন। কুম্ভের জন্য দেশের মান সম্মান বেড়েছে বলে সংসদে দাবি মোদীর। पूरे विश्व ने महाकुंभ के रूप में भारत के विराट स्वरूप के दर्शन किए। सबका प्रयास का यही साक्षात स्वरूप है। ये जनता जनार्दन के संकल्पों के लिए, जनता जनार्दन की श्रद्धा से प्रेरित महाकुंभ था। সংসদে মোদীর কুম্ভ জয়গান রাজনৈতিক মহলে কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। ধর্মনিরপেক্ষ দেশে প্রধানমন্ত্রী হয়েও মোদীর গলায় শুধু হিন্দু ধর্মের এক অনুষ্ঠানের প্রসঙ্গই কেন? সংসদে মোদীর গলায় অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রসঙ্গ শোনা গিয়েছে কি?
কুম্ভের মতোই অন্য ধর্মের কোনো অনুষ্ঠান কি সরকারি অর্থে পোষিত হতে পারে? যদিও নরেন্দ্র মোদীর এই অবস্থান দেশে প্রকৃত চিত্র নয়, ধর্মনিরপেক্ষ দেশে হিন্দু ছাড়াও অন্য ধর্মাবলম্বীদের হয়ে অবস্থান নেন বহু রাজনীতিবিদ। নিজেদের ধর্ম পালনের পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের সুরও শোনা যায় তাঁদের গলায়। আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। একদিকে মোদীর হিন্দুত্ব, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়। রাজনৈতিক মহলের ধারণা ভোট নির্ভরতার কথা মাথায় রেখেই ধর্মীয় তাস খেলছে কেন্দ্রের শাসক দল। ফলে রাজধর্মের জায়গায় ব্যালট বাক্সের ধর্মই সেখানে প্রাধান্য পাচ্ছে। ধর্মীয় নির্ভরতার হাওয়ায় ভেসে ক্ষমতা দখলের খেলাই বিজেপি তথা মোদীর আসল লক্ষ্য কিনা প্রশ্ন উঠছে সে বিষয়েও। কলকাতা টিভি। আসবো বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। আমরা দেখতে পেলাম মানুষের মৃত্যুর কথা প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে না। আমরা দেখতে পেলাম গত 10 বছরে 100 দিনের কাজের যে বাজেট বরাদ্দ তা ক্রমশ কমে গিয়েছে এবং প্রান্তিক মানুষের প্রতি কোনো রকম দৃষ্টি নেই। 28টা যে ব্রিজ ছিল তার মধ্যে সবকটাই ভিভিআইপিদের জন্য, একটা সাধারণ মানুষের জন্য, যে কারণে এই পদবৃষ্টির ঘটনাও ঘটে গেল। এবং তারপরে এই প্রয়াগরাজের যাওয়ার জন্য যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, কিভাবে পরিবহন ব্যবস্থা ছিল সাধারণ মানুষের জন্য, সেটা আমরা দেখতে পেয়েছি। তারপরেও আপনারা বলবেন এটা করে বিরাট মানে এই মহাকুম্ভটার এবং সার্বিকভাবে বিজেপি সবকা সাথ দেয় না। দেখুন, আমাদের স্ট্যান্ড পয়েন্ট পুরোপুরি ক্লিয়ার অঙ্কুরদা। আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে উন্নয়ন এবং সংস্কৃতি দুটো একসাথে যাবে। এরকম নয় যে ইরাডিকেশন অফ হিন্দু ধর্ম যে বলবে তার সাথে আমি বন্ধুত্ব করব। আপনি রাম নাম শুনলে কেউ রেগে যাচ্ছে, কেউ হচ্ছে যখন হচ্ছে আপনার মানুষের খাওয়া দাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, দুটোই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার যদি অস্তিত্বই না থাকে, আজকে ভাবুন তো যে যার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে তো আজকে আমাদের রাষ্ট্রটা ভাগ হলো, তো তারা কিভাবে নির্যাতিত হচ্ছে, আজকে কারা করলো ভাগ? আজকে এই কনসেপ্টটা 1942 সালে যখন বলা হতো যে ভারত হয়তো ভাগ হয়ে যাবে, যখন পাকিস্তান রাষ্ট্রের পক্ষে কথা বলা হচ্ছিল, এই কমিউনিস্টরা বলতো মুঁহ মে বিড়ি কান মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, তো তখন তো বলা হতো যে দ্য কনসেপ্ট অফ দ্য কনসেপ্ট অফ পাকিস্তান ইজ এ ফ্যান্টাস্টিক ননসেন্স। তারপরে তো দেশ ভাগ হলো। এবার এখানে রুটির থেকে ধর্মের গুরুত্বটা বেশি ছিল। সৈকতগিরি অনেকগুলো সবাই মিলে বললো, আমি তো বলতেই পারলাম না। তুমি আমার আধা ঘন্টা আগে থেকে বলছো। আমি যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, এর মধ্যে দাঁড়িয়েও বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুরা তারা বাংলাদেশের ভিটে মাটি ছেড়ে এই দেশে এসে কিন্তু ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের অংশীদার হয়েছে। তাদের সাথে মরিচ ঝাঁপির মতো ঘটনা ঘটেছিল। তারা এখানে এসে কিন্তু মুসলমান তাড়ানোর কথা বলেন। আজকে যদি বিজেপির এই রাজনীতিকে জ্যোতিরা এস্টাবলিশ করে, তাহলে বাংলাদেশে হিন্দু নিধনের নামে, হিন্দু তাড়ানোর নামে যে রাজনীতি হচ্ছে সেটাও কিন্তু এখানে সংখ্যা বাড়ছে, এখানে সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে, এগুলো আমাদের সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে, এখানে সংখ্যালঘুদের সংখ্যা কমছে না। সুতরাং হিন্দু যেখানে থাকবে মানে সেখানে গণতন্ত্র থাকবে, যেখানে হিন্দু থাকবে সেখানে এখানে চিৎকার করছে কংগ্রেস। বিজেপির হিন্দুত্বের মোকাবিলা কোন পথে? হিন্দুত্বের মোকাবিলা তাহলে 1924 সালের একটা ঘটনা বলতে, 1923 সালে তৎকালীন ইংরেজ সরকার এলাহাবাদে এই কুম্ভ ব্যান করে দিয়েছিল। 1924 সালে যখন মানে সেইখানকার মুখ ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এলাহাবাদের, নাগা সন্ন্যাসীরা তার কাছে দল বেঁধে গিয়ে বলেছিলেন যে আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তিনি বললেন ঠিক আছে আমি যাচ্ছি। একটা ধুতি পরে খালি গায়ে জওহরলাল নেহরুর নেতৃত্বে হাজার হাজার নাগা সন্ন্যাসী এসে ওই কুম্ভে স্নান করেছিল। আবার কুম্ভ স্নান শুরু হয়েছিল। সংস্কৃতি যেটা সেটা কংগ্রেস সেদিন পরিচয় রেখেছিল। আর একটা কথা বারবার যদি বলছে যে হিন্দুদের বাঁচানোর জন্য বিজেপি 66 কোটি মানুষ যদি চান করে থাকে, বিজেপি গত নির্বাচনে 22 কোটি ভোট পেয়েছে, তার মানে 44 কোটি মানুষ তারা বিজেপি কিন্তু তারা কুম্ভে স্নান করেছে। তার মানে যারা হিন্দু তারাই বিজেপি। এইটা তোমার হিসেবেই একেবারে বলে ধর্ম
আমি আসবো সুমন দা, যেটা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার একটা কথা বলছেন যে আমি কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি পৌঁছে যাই, তাদের বিভিন্ন উৎসবে আমি উপস্থিত থাকি, এবং এটা দিয়েই বলছেন যে বাংলা সম্প্রীতির জায়গা। কিন্তু এই সম্প্রীতির জায়গাতেও যেভাবে ভারতীয় জনতা পার্টির এই হিন্দুত্ব ফিলোসফিটা ঢুকছে, সেটাকে মোকাবিলা কিভাবে করতে পারে? দেখুন, নরেন্দ্র মোদী বা বিজেপি আসলে সুবিধাবাদকে প্রশ্রয় দিচ্ছে। আপনি যে ফ্রেমটা দেখাচ্ছিলেন, যে ফ্রেমটায় আবার ফেরত যান, দেখবেন নরেন্দ্র মোদীর পেছনে ঠিক যিনি বসে আছেন ওনার নাম কিরণ রিজিজু, খ্রিস্টান, এবং যখন অরুণাচলে ইলেকশন হয় উনি বিফের সপক্ষে সওয়াল করেন। গোটা ভারতবর্ষে বিজেপি যা বলে ওখানে গিয়ে নরেন্দ্র মোদী বলেন উনি ভ্যাটিকানের কত প্রিয়, ওখানে মানে গঙ্গা টঙ্গা বলেন না, ঠিক আছে। এবার এই যে গোটা মুসলিম বিরোধী, আমরা হিন্দুদের সপক্ষে কাজ করছি, বিজেপির সব মুখপাত্রর ওনাদের স্ট্রংম্যান অমিত শাহর পুত্র জয় শাহকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন আইসিসি স্পন্সরশিপ সৌদি আরবের থেকে নেন? কি খারাপ কাজ! মুসলমানদের কোম্পানি আরামকো, এমিরেটস এর থেকে স্পন্সরশিপ নিয়ে উনি হিন্দু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। তুমি আমাকে প্রশ্ন করছিলাম, উত্তর দিতে পারি। তুমি বললে না যে বিজেপি হিন্দুত্বের রাজনীতির কাউন্টার আমরা কিভাবে করব। অলরেডি এই হিন্দুত্বের রাজনীতির কাউন্টার শুরু হয়েছে। শঙ্করাচার্য মুক্তেশ্বরানন্দ গত পরশুদিন অজয় ভবন আমাদের কেন্দ্রীয় দপ্তরে এসে মোদির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে মেমোরেন্ডাম নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গেছে। এই যে আইডিয়াজ অফ ইন্ডিয়া আর তার বিজেপির যে হিন্দুত্বের রাজনীতির বিরুদ্ধে শঙ্করাচার্যরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এটাই ভারতবর্ষের ভিউ। জ্যোতির উত্তর না, আপনি যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করলেন যে বিজেপি এসেছে বলে, এই যে আপনার হুমায়ুন কবির এই বক্তব্য রাখছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বক্তব্য রাখছে, আপনার হচ্ছে জায়গায় জায়গায় হিন্দু উৎসবের পরে আক্রমণের শিকার হতে হচ্ছে, আপনার যে ন্যারেটিভ বেসিক্যালি ন্যারেটিভ এটা বাস্তব। 19 সালে কোন দলে প্রার্থী ছিল? আমি সেটা মানতাম যদি এখান থেকে তসলিমা নাসরিনকে বিতরণ মানতাম। হুমায়ুন কবিরকে টিকিট কেন দিয়েছিল? গোটা দেশে একটা মুসলিম এমপিকে গ্রেফতার করা উনি, পশ্চিম বাংলায় হুমায়ুন কবির এই যে অবস্থা, এটাকে কাউন্টার করার জায়গা কি বিরোধীরা এখনো তৈরি করতে পারছে? যেটা সৈকত বলছে যে এই অভিমুক্তেশ্বরানন্দদের মাধ্যমে এটা একটা পথ, এই পথটা কি সবাই মানে এই বিরোধীরা কি সেই জায়গায় আদৌ তৈরি হতে পারছে? বিজেপি কাউন্টার করার জায়গায় আমি এই বিষয়টা বিরোধীদের খুব নম্বর দিতে পারবো না। নরেন্দ্র মোদী এই বিষয়ে অনেক চ্যাম্পিয়ন। তুলসী গাবাটকে উনি যেমন গঙ্গার জল দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প এসে আহমেদাবাদে কিন্তু বিফ বার্গারই খেয়েছিলেন এবং সেই মেনুও ছাপা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে নরেন্দ্র মোদী বলতে পারবেন যে আপনি এসব বিফ ফিফ খাবেন না এসব, বা এলন মাস্ককে বলতে পারবেন যে এলন মাস্কের ফেভারিট মেনু দেখুন, বা এলন মাস্ককে বলতে পারবেন যে এটা আপনি খুব সংস্কারী কাজ করছেন, যে আপনার 13টা সন্তানের মধ্যে কে কার মা আমি জানতে পারছি। এইটা আরএসএস বলতে পারবে এলন মাস্ককে? তার মানে দেখুন, যেটা সৈকতরা বলছে কিন্তু ফেল করছে ইমপ্লিমেন্টে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের চাকরি নেই, সাধারণ মানুষের কাছে টাকা নেই। শুধুমাত্র দেখুন, যে ব্যবসায়ীদের কাছে টাকা ছিল তারা এলন মাস্কের কাছে মোটামুটি মানে কেন এরা বলতে পারে না? কেন বলতে পারে না মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীদের আতঙ্ক? মোকাবিলা করবে, কোন পথে হাঁটবে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হাঁটবে আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন সৈকত গিরি, জ্যোতি চট্টোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, পার্থ মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।